আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এইচএসসি 2025 ব্যাচ যারা প্রি মেডিকেলে আমাদের সাথে ইতোমধ্যেই যুক্ত হয়েছে, তাদের জন্য আমরা কিন্তু শুধুমাত্র অ্যাডমিশন স্ট্যান্ডার্ড ক্লাস করতেছি বা নিচ্ছি, ব্যাপারটা এমন না। তোমরা জানো যে অ্যাডমিশনের পাশাপাশি তোমাদের একাডেমিক প্রস্তুতিটা গুছিয়ে নেওয়ার জন্য এইচএসসি 25 ব্যাচের জন্য আমরা কিন্তু প্রত্যেক বিষয় ভিত্তিক ক্লাসগুলো নিয়ে যাচ্ছি। এই মুহূর্তে আজকে প্রথমবারের মতো তোমাদের ইংরেজি একটা ক্লাস নিয়ে তোমাদের মাঝে হাজির হয়েছি। তোমরা আমাকে একটু কষ্ট করে জানাও যারা ক্লাসটা করতেছো, আমাকে ক্লিয়ারলি দেখা যাচ্ছে কিনা, শোনা যাচ্ছে কিনা, জাস্ট আমাকে একটু ইনফর্ম করো। আমাকে একটু তোমরা জানিয়ে ফেলো। আজকে খুবই দারুণ একটা টপিক নিয়ে তোমাদের সাথে কথা বলবো, যেটা আসলে গ্রামাটিক্যাল পার্ট না, রাইটিং পার্ট। রাইটিং পার্টটা তোমরা কিভাবে ভালো করতে পারো সেটা নিয়ে কিছু আলোচনা হবে। এবং এই আজকে শুরু কিন্তু এটাই কিন্তু শেষ না। প্রতিনিয়তই আমরা এইচএসসি বোর্ড পরীক্ষা ভালো করার জন্য তোমরা কিভাবে প্রস্তুতি নেবে সেটা কিন্তু প্রত্যেক সাবজেক্ট ওয়াইজ প্রস্তুতি কিন্তু তোমাদেরকে গুছিয়ে দেওয়া হবে। ওকে, আমরা ক্লাসে চলে যাব। তোমরা আমাকে কষ্ট করে একটু জানাবা যে কে কোথা থেকে আমাদের সাথে যুক্ত হয়েছো, ঠিকঠাক সবকিছু শোনা যাচ্ছে কিনা, দেখা যাচ্ছে কিনা, জাস্ট আমাকে একটু ইনফর্ম করে দাও। আমি জাস্ট তোমরা জয়েন করে ফেললেই আজকের ক্লাসটা শুরু করব। তো আজকের ক্লাসে তোমরা দেখতে পাচ্ছ যে খুবই চমৎকার একটা টপিক নিয়ে তোমাদের সাথে আলোচনা করতে যাচ্ছি। যে টপিকটা হলো গ্রাফ এন্ড চার্ট। এখানে কিভাবে গ্রাফ চার্ট তোমরা লিখবা বা গ্রাফ চার্ট ভালো করে বা ভালো নাম্বার পাওয়ার কি প্রক্রিয়া, গ্রাফ এন্ড চার্ট কিরকম, গ্রাফ এন্ড চার্ট থেকে প্রশ্ন আসে, পাই চার্ট, বার চার্ট, টেবল চার্ট, তারপরে গ্রাফ চার্ট ইত্যাদি ইত্যাদি। তারপরে তোমাদেরকে দেখাবো যে কিভাবে কোন অংশগুলোর উপর গুরুত্ব দিলে তোমরা এই অংশটাতে ভালো করতে পারবা। আমরা কিছু ইন্ট্রোডাক্টরি যে সেন্টেন্সগুলো আছে সেগুলোও সাজিয়ে নিয়েছি। তোমরা জাস্ট এগুলোকে ভালোভাবে সেট করে সাবজেক্ট ওয়াইজ, টপিক ওয়াইজ তোমরা কিভাবে ইউটিলাইজ করে সেটাকে ভালো নাম্বারে কনভার্ট করতে পারো সেটাও কিন্তু তোমাদেরকে আজকে বলবো। গ্রাফ এন্ড চার্টে আর কি কি বৈশিষ্ট্য আছে সবকিছু নিয়েই কিন্তু আলোচনা করবো, ইন্ট্রোডাকশন থেকে শুরু করে বডি পার্ট এবং ফাইনালি কনক্লুশন বা উপসংহার তোমরা কিভাবে করবা সেটা কিন্তু বিস্তারিত আলোচনা করব আজকের ক্লাসে। ওকে, তারপর আমরা গ্রাফ চার্ট কি কি অ্যাডভার্ব আমরা ব্যবহার করতে পারি, কি কি কানেক্টরস আমরা ব্যবহার করতে পারি, সবকিছু নিয়ে কিন্তু তোমাদের বিস্তারিত কথা বলবো। ওকে, জাস্ট আমাকে একটু জানাও যে সবকিছু ক্লিয়ারলি দেখা যাচ্ছে কিনা, শোনা যাচ্ছে কিনা এবং সবাই ঠিকঠাক ভাবে সবকিছু শুনতে পারতেছো কিনা। ওকে ওকে, জাস্ট মিনিট, আমি এটা তোমাদের গ্রুপগুলোতে একটু শেয়ার করে দিই। দুরন্ত প্রয়াস। ওকে, ওকে, আমরা এখনই ক্লাসে চলে যাব। জাস্ট তোমরা একটু খেয়াল করো যে আমাদের গ্রাফ এন্ড চার্ট একটা খুবই গুরুত্বপূর্ণ টপিক এবং এইটা থেকে কিন্তু আমাদের আনসার করা কিছুটা জটিল মনে হয়। এখন গ্রাফ এন্ড চার্ট আসলে কি, গ্রাফ এন্ড চার্ট জিনিসটা কি এবং এটার ফাংশন কি, এটা নিয়ে আমরা একটু বেসিক জানবো, তারপরে আমরা মূল ক্লাসে চলে যাব। গ্রাফ এন্ড চার্ট বর্ণনা করা হলো একটি গ্রাফ, চার্ট বা ডায়াগ্রামে উপস্থাপিত ডেটা। এখন তোমরা জাস্ট একটু মনে করে দেখো, যারা ক্লাস 8, 9 বা এই ক্লাসগুলোতে তোমরা যারা পরিসংখ্যান একটা সাবজেক্ট আছে, পরিসংখ্যান সাবজেক্ট যারা ছিল, যাদের টিচিং ব্যাকগ্রাউন্ড। ওকে, ডান। ওকে, আমরা একটু চলে যাব যে গ্রাফ এন্ড চার্ট কি। গ্রাফ এবং চার্ট বর্ণনা করা হলো টু ডেসক্রাইব আ গ্রাফ অ্যান্ড আ চার্ট, একটি গ্রাফ, চার্ট এবং ডায়াগ্রামে উপস্থাপিত ডেটা। তার মানে ডেটাগুলোকে, উপস্থাপিত যে ডেটা আছে সেই ডেটাগুলোকে আমাকে ডেসক্রাইব করা বা ব্যাখ্যা করা বা বর্ণনা করার যে প্রশ্নটা, সেটাকে আমি বলতেছি গ্রাফ এন্ড চার্ট, যেখানে আমরা মূল বৈশিষ্ট্যগুলোকে গুরুত্ব দেই এবং সংক্ষিপ্ত কার্যকর উপায়ে প্রতীকী তথ্য
বের করার চেষ্টা করি, বোঝার চেষ্টা করি। দেখো তোমরা তোমাদের হয়তো মনে থাকবে যে আমাদের গ্রাফ এন্ড চার্ট আমরা যখন পরিসংখ্যান পড়েছিলাম বা স্ট্যাটিস্টিক্স, তখন এরকম দেখবা যে এখানে এরকম ভাবে কিছু প্রশ্ন আসতো আমাদের। এখানে থাকতো বার, এখানে থাকতো এরকম বার দেয়া থাকতো। এটা কিছুটা শহীদ মিনারের মতো মনে হচ্ছে, মনে হলেও কিছু করার নাই, এটা আসলে শহীদ মিনার না। আমি জাস্ট তোমাদেরকে কিছু গ্রাফ এবং চার্টের কিছু আইডিয়া দেওয়ার চেষ্টা করতেছি। এখন দেখো আবার এখানে একটা থাকতো। তো এইভাবে করে আমাদের কিছু আইডেন্টিফিকেশন মার্ক থাকতো, যেমন এরকম, তারপর এরকম এরকম। এই যে গ্রাফ এবং চার্টগুলো দিয়ে নিচে কিছু পরিসংখ্যান দেয়া থাকতো। যেমন আমি যদি এটা বলি 40%, এটা বললাম 60%, এটা বললাম 30, এটা বললাম 50। তো এইভাবে করে আমাদের কিছু কলাম এবং রো দেয়া থাকতো, কিছু কলাম এবং রো দেয়া থাকতো। এই গ্রাফ এন্ড চার্ট থেকে আমাদেরকে ডেসক্রাইব করতে হতো, বর্ণনা করতে হতো যে কিভাবে এই যে বর্ণনাটা সেটা কি এক্সপ্লেইন করতেছে বা কি বোঝাচ্ছে। আমরা একটু খেয়াল করি গ্রাফ এন্ড চার্ট। গ্রাফ এন্ড চার্ট থেকে কয়েক ধরনের প্রশ্ন এসে থাকে। গ্রাফ এন্ড চার্ট থেকে কয়েক ধরনের প্রশ্ন এসে থাকে। আমরা প্রথমে একটু খেয়াল করব যে কি টাইপের বা কোন জায়গাগুলো থেকে আসলে গ্রাফ এন্ড চার্টে প্রশ্ন এসে থাকে। দেখো একটু খেয়াল করো, এখানে একটা দেয়া আছে বার চার্ট। আমি যেটা তোমাদেরকে আঁকিয়ে দেখানোর চেষ্টা করলাম সেটাকে আমি বলতে পারি বার চার্ট। বার চার্ট কোনটা আমরা একটু খেয়াল করি। বার চার্ট হলো যে বারের মাধ্যমে তোমরা দেখো যে লম্বালম্বি যে পার্সেন্টেজ উল্লেখ করে যে চিত্রটা দেখানো হয়েছে, এটাকে আমি বলতেছি বার চার্ট। আরেক ধরনের আছে গ্রাফ চার্ট। তোমরা নিশ্চয়ই গ্রাফ পেপার বা যারা ম্যাথ বা যাদের সবারই তো সায়েন্স ব্যাকগ্রাউন্ড, ম্যাথের ওকে, আমরা গ্রাফ চার্ট কিছু কিছু বারের মধ্যে গ্রাফ অঙ্কন করে দেওয়া হয় বা গ্রাফ পেপারের উপর বারটাকে সেট করা হয়। তো এই যে গ্রাফগুলা আমাকে পার্সেন্টেজ শো করে যে কত পার্সেন্ট কি মিন করতেছে, এটা উল্লেখ করা থাকে। আরেক ধরনের মানে প্রশ্ন আসে সেটা হলো পাই চার্ট থেকে। পাই চার্ট, তোমরা সবাই তো এই খাবারের সাথে পরিচিত, যে তোমরা তো সবাই পিৎজা খাইছো। পিৎজা যেটা বলে যে গোল একটা খাবারের মতো একটা প্লেটের মধ্যে এটা সুন্দর সুন্দর করে স্লাইস করা থাকে। যেমন ধরো এই যে এরকম একটা পিৎজার স্লাইস হইতে পারে, এরকম একটা পিৎজার স্লাইস হইতে পারে, এই যে এরকম। তো এরকম করে গোল একটা জিনিস দেওয়া থাকে, তারপরে এরকম করে স্লাইস স্লাইস করে দেখানো হয়। তো এই জিনিসটাকে আমরা বলতেছি পাই চার্ট। পাই চার্ট, পাই চার্টটা মূলত তোমার এই যে বৃত্তাকার মানে পিৎজার মতো করে এরকম একটা একটা করে স্লাইস এরকম ভাবে ধরো তোমার এটা বললো 40%, এটা বললো 60%, এটা 30%, এটা 20%, এটা 20%। তো এইভাবে করে একটা পরিসংখ্যান উল্লেখ করা থাকে। তো এইখান থেকে আমাদেরকে আনসার করতে বলা হয় যে এইটা এই গ্রাফ এবং পাই চার্টটা কিভাবে আমি ডেসক্রাইব করব ইন মাই ওন ওয়ে, আমি কিভাবে আমার নিজের মতো করে সেটা ডেসক্রাইব করতে পারি, সেটা বর্ণনা করা হলো আমার গ্রাফ এবং চার্টের মূল কাজ। তারপর আমরা একটু সামনের দিকে আগাই। দেখো যখন আমরা গ্রাফ চার্ট ব্যাখ্যা করি তখন মূলত 4টি স্তরে আমরা তথ্য দিয়ে থাকি। 4 স্টেজ, আমরা 4টা স্তরে মানে 4টা লেয়ারে, মানে আমার লেখাটাকে আমি 4টা লেয়ারে ভাগ করে মূল 4টা পার্টে তুমি ভাগ করে আমরা যখন একটা গ্রাফ চার্ট লিখবো সেটাকে 4টা স্তরে 4টা লেয়ারে ভাগ করব। যেমন প্রথমটাকে আমি বলবো ইন্ট্রোডাকশন। প্রথমটাকে আমি বলবো ইন্ট্রোডাকশন। ইন্ট্রোডাকশন 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 পার্টে আমার কি থাকবে আমরা একটু দেখি। ইন্ট্রোডাকশন, প্রথমে আমি ইন্ট্রোডাকশন অংশে ভাগ করে নেব, ইন্ট্রোডাক্টরি পার্টে আমি ভাগ করে নেব এটাকে। ইন্ট্রোডাক্টরি অংশে আমার সূচনা লাইন থাকবে, এটা আসলে কি মিন করতেছে, কি ইন্ডিকেট করতেছে সেটা আমি উল্লেখ করব। আচ্ছা, সামাই বলতেছে ভাইয়া এইচএসসি এর রুটিন তো দিয়ে দিছে, তারিখের মধ্যে শেষ করে দিবেন ভাইয়া। আমরা রুটিন অনুযায়ী ক্লাস নিতে থাকবো, তোমাদের কাজ হলো জাস্ট রুটিনের প্রতি মনোযোগী হওয়া এবং রুটিন অনুযায়ী তোমরা ক্লাসে অ্যাটেন্ড করবা। ওকে, আমরা একটু জুম ইন করে নিই কারণ কম দেখা যাচ্ছে কোনোভাবে মনে হচ্ছে, আমি একটু জুম ইন করে নিই। ওকে, ইন্ট্রোডাকশন অংশ। তারপরে আমরা দ্বিতীয় যে পার্টটা দেখব সেটা হলো তথ্যের মূল বৈশিষ্ট্যগুলোর একটি সংক্ষিপ্ত বিবরণ প্রদান করতে হবে। যে যে তথ্যগুলো দেওয়া আছে সেই তথ্যগুলোর মূল বৈশিষ্ট্য মানে একদম কোর যে ইন্ডিকেশনস গুলো আছে সেগুলোর মূল বৈশিষ্ট্য আমার উল্লেখ করতে হবে। তৃতীয়ত সংখ্যাগত তথ্য,
যেগুলাকে আমি সংখ্যা দিয়ে উপস্থাপন করব বা যেগুলো সংখ্যা আকারে দেয়া আছে সেই তথ্যগুলো যে প্যাটার্নে সাজানো সেগুলোকে আরো ভালোভাবে আরো ক্লিয়ার ওয়েতে ডিসক্রাইব করা বা বর্ণনা করার চেষ্টা করা এবং অবশেষে আমরা কনক্লুশন পার্টের দিকে মনোযোগ দেব। এখন এখানে ডেমোর অংশ যদি খেয়াল করো, দেখো ইন্ট্রোডাক্টরি পার্টে আমাদের কি কি থাকতে পারে, আমাদের প্রশ্নে কিভাবে আসতে পারে, পরীক্ষায় প্রশ্নটা কিভাবে আসতে পারে জাস্ট একটু খেয়াল করো। লুক এট দ্য চার্ট বিলো। প্রশ্নটা এইভাবে আসতে পারে, ইট শোজ দ্য সোর্স অফ এয়ার পলিউশন ইন আ সিটি। ইট শোজ দ্য এয়ার পলিউশন ইন আ সিটি মানে তুমি দেখো, তুমি বলতেছে যে তুমি ওকে লুক এট দ্য চার্ট বিলো, তুমি নিচের চার্টটিতে দেখো, তার মানে কি এখানে একটা গ্রাফ অথবা পাই চার্ট দেয়া থাকবে অথবা ডায়াগ্রাম দেয়া থাকবে অথবা বার চার্ট দেয়া থাকবে। ইট শোজ দ্য সোর্স অফ এয়ার পলিউশন ইন আ সিটি, এটা দেখাচ্ছে যে একটা শহরে বায়ু দূষণের কি প্রভাব, মানে সোর্স কি কি উপায়ে বায়ু দূষণ হইতে পারে। নাও ডিসক্রাইব ইট ইন ইউর ওন ওয়ে, বা তুমি এই গ্রাফটাকে বর্ণনা করো। তো আমার থাকতে পারে লুক এট দ্য চার্ট, ইট শোজ দ্য ডিস্ট্রিবিউশন অফ এ ফ্যামিলিজ ইনকাম। তো এই পাই চার্টটা বা ডায়াগ্রাম চার্টটা আমার ফ্যামিলি ইনকাম ডিস্ট্রিবিউট বা কিভাবে আমার একটা ফ্যামিলির ইনকাম ডিস্ট্রিবিউট হয় সেটা বর্ণনা করতে পারে। তারপরে লুক এট দ্য চার্ট বিলো, ইট শোজ দ্য লিটারেসি রেট অফ বাংলাদেশ। লিটারেসি রেট অফ বাংলাদেশ মানে বাংলাদেশের সাক্ষরতার হার। কি কি টপিক হইতে পারে দেখো, সোর্সেস অফ এয়ার পলিউশন, ডিস্ট্রিবিউশন অফ আ ফ্যামিলিজ ইনকাম, দ্য লিটারেসি রেট অফ বাংলাদেশ, বাংলাদেশের লিটারেসি রেট। তারপরে থাকতে পারে ইট শোজ অ্যাবাউট দ্য পাসিং রেটস অফ ডিফারেন্ট সাবজেক্টস অফ স্টুডেন্টস, মানে পাসিং রেট কি পরিমাণ পাস করতেছে ডিফারেন্ট সাবজেক্টস অফ স্টুডেন্টস, বিভিন্ন বিষয়ের শিক্ষার্থীরা বিভিন্ন বিষয়ে কি পরিমাণ কি হারে পাস করতেছে, এই টাইপের প্রশ্ন আসতে পারে। দ্য পাই চার্ট বিলো শোজ দ্য টাইম অ্যালোকেশন অফ স্টুডেন্টস ডেইলি অ্যাক্টিভিটিস। টাইম অ্যালোকেশন, সময় বরাদ্দ, আমি পড়াশোনার জন্য কতটুকু সময় রাখতেছি, আমি খেলাধুলার জন্য, আমি বিশ্রামের জন্য, আমি ফেসবুকিং এর জন্য আমি কতটুকু সময় রাখতেছি, এই যে টাইম অ্যালোকেশন সময় বরাদ্দকরণ, এইটার একটা সচিত্র বর্ণনা দেয়া থাকবে যেটাকে আমার বর্ণনা করে পরীক্ষার খাতায় লিখতে হবে। তারপর দেখো দ্য গ্রাফ চার্ট শোজ দ্য চয়েস অফ প্রফেশন বাই এডুকেটেড পিপল ইন আওয়ার কান্ট্রি। দেখো বাংলাদেশে কিন্তু অনেক, তোমরা যাদের ক্লাস করো মানে ডাক্তার, যারা এমবিবিএস পাশ করে ডাক্তার হয়েছে, ইন্টার্ন করছে, তার মানে কি একজন পুরোদস্ত প্রফেশনাল ডাক্তার, এরকম অনেক ডাক্তার আছে যারা পরবর্তীতে ডাক্তারি প্রফেশনটাতে আর যেতে চান না। তার মানে কি তাদের মধ্যে একটা ভিন্ন চয়েস কাজ করে, যে ডাক্তার এমবিবিএস পাশ করছেন কিন্তু ডাক্তারি পড়তে চান না, এরকম 100তে এরকম 5-10 জন পাওয়া যাবে। কারণ কি মানুষের মধ্যে বৈচিত্র্যময়তা কাজ করে। যেমন তুমি যখন দেখবা যে বাংলাদেশে একজন বেশ জনপ্রিয় মানুষ পিনাকি ভট্টাচার্য, তখন পিনাকি উনি কিন্তু একজন এমবিবিএস ডাক্তার, জনাব পিনাকি সাহেব উনি একজন এমবিবিএস ডাক্তার, কিন্তু উনি কিন্তু কাজ করতেছেন অন্য সেক্টরে। এটা সাংবাদিকতা হইতে পারে বা এটাকে আমি কি বলা যায় কন্টেন্ট ক্রিয়েশন বা আমি যেটাই বলি না কেন, এই যে মানুষের মধ্যে যে প্রফেশন চয়েসের যে একটা ভিন্নতা, এটার একটা রেট তোমাকে দিয়ে দিল যে এত% মানুষ ডাক্তার হইতে চায়, এত% মানুষ ইঞ্জিনিয়ার হতে চায়, এত% মানুষ শিক্ষক হতে চায়, এত% মানুষ ব্যবসায়ী বিজনেসম্যান হতে চায়, এটা একটা ডেটা তোমাকে দেওয়া থাকবে, সেটা ডেসক্রাইব করতে হবে। তারপর দেখো লুক এট দ্য চার্ট, ইট শোজ দ্য পার্সেন্টেজ অফ ট্রান্সপোর্ট ইউজড বাই 800 স্টুডেন্টস, মানে 800 শিক্ষার্থীর ট্রান্সপোর্ট ব্যবস্থা বা ট্রান্সপোর্টেশনটা, এটা এই চার্টটা ইন্ডিকেট করতেছে, এইটা আমাকে বর্ণনা করা লাগতে পারে। Look at the chart, it shows the number of people living below the poverty line. যে it shows the number of people living below the poverty line, যে দরিদ্র সীমার নিচে বসবাস করে। এই যে এই টপিকটা, এগুলা থেকে কিন্তু প্রতি বছরই বিভিন্ন বোর্ডে প্রশ্ন এসে থাকে। জাস্ট তোমাকে এই কয়েকটা যদি তুমি একটু ভালো করে ধারণা নিতে পারো, তাহলে কিন্তু গ্রাফ এন্ড চার্ট লেখা কিন্তু খুব কঠিন না। আমি জাস্ট তোমাদেরকে এটাই দেখাই দিব যে কি ধরনের সেন্টেন্স লিখলে তুমি ভালো নাম্বার পাবা, এটাই ঘুরায় ফিরে বারবার বলে দিব। Look at the chart, it shows the population growth rate. খুবই ইম্পর্টেন্ট, population growth rate 3 স্টার, যে জনসংখ্যা বৃদ্ধির হার দেখাচ্ছে, এটা আমাকে বর্ণনা করতে হবে। তারপর দেখো the graph below shows the gradual rate number, the positive and negative uses of the mobile internet users in Bangladesh. মোবাইল এবং ইন্টারনেট ইউজার, বাংলাদেশের ইন্টারনেট ইউজার, এটা সংখ্যাটা আমাকে ইন্ডিকেট করতে বলা হয়। এখান থেকে অনেক সময় প্রশ্ন এসে থাকে। ওকে, আমরা একটু দেখি সবকিছু তোমাদের কমেন্ট গুলা সবকিছু ঠিকঠাক ভাবে শোনা যাচ্ছে কিনা। ওকে,
আচ্ছা, রুটিন তো হয়ে গেছে। আসলে তোমরা যারা ক্লাস করতেছো আমি তোমাদেরকে একটু রিকোয়েস্ট করব যে যদি সম্ভব হয় ক্লাস লাইভটা অবশ্যই শেয়ার করে দিও। অবশ্যই ক্লাসটা একটু শেয়ার করে দিও। ওকে, ঠিকঠাক শোনা যাচ্ছে কিনা একটু আমাকে জানাইও, কারণ আমি আসলে বুঝতেছি না মানে নেটওয়ার্কের ঝামেলা কিনা। আচ্ছা, সমস্যা হওয়ার কথা না। ক্লিয়ারলি শোনা যাচ্ছে কিনা বা তোমরা একটু কমেন্টে আমাকে একটু কষ্ট করে জানাইও। ওকে, আঞ্জুমানার ওয়ালাইকুম আসসালাম। দেখো, তারপর আমরা দেখি ইন্টারনেট ইউজার্স তো বাংলাদেশের ইন্টারনেট ইউজার্স এবং মোবাইল ইন্টারনেট ইউজার যারা আছে তাদের ব্যাপারে ডেটা আমার অনেক সময় উল্লেখ করা লাগে। দেখো, এই যে কমন যে ব্যাপারগুলা তোমাদের মধ্যে কনফিউশন ক্রিয়েট করে সেটা নিয়ে একটু আলোচনা করি। কমন যে ব্যাপারগুলা তোমাদের মধ্যে কনফিউশন ক্রিয়েট করে সেটা হলো যে প্যারা কতগুলা হবে, আমি এখানে প্যারা কতগুলা দিব, মানে প্যারা নিয়ে একটা তোমাদের প্যারা থাকে। প্যারা বলতে বুঝো তো যে মানে কতগুলা প্যারায় ভাগ করব, প্যারা মানে একটা অংশ, পার্ট, কতগুলো প্যারা, এটা নিয়ে একটা ব্যাপক জিজ্ঞাসা তোমাদের মধ্যে থাকে। প্যারা কয়টা হবে? এখন টোটাল হবে 3টা প্যারা। এক কথায় আমি ক্লিয়ার করে দিলাম, টোটাল 3 প্যারা, মানে 3টা প্যারা দিয়ে তুমি এই যে গ্রাফ এন্ড চার্টটা ডেসক্রাইব করবা। এখানে প্যারাগ্রাফ যখন তুমি লিখো তখন কিন্তু একটা প্যারায় লিখতে হয়। প্যারাগ্রাফ মানেই একটা সিঙ্গেল প্যারা, এক প্যারায় সেটা শেষ করতে হবে। আবার আমি যখন এসে বা কম্পোজিশন লিখি তখন কিন্তু একাধিক প্যারায় ভাগ ভাগ করে আমি অনেকগুলো ভাগে কিন্তু এসে অথবা কম্পোজিশনটা লিখতে পারি। কিন্তু আমাদের খেয়াল রাখতে হবে গ্রাফ এন্ড চার্টের ক্ষেত্রে আমরা 3টা প্যারা দিয়ে গ্রাফ এন্ড চার্টটা কমপ্লিট করব। প্রথমে ইন্ট্রোডাক্টরি পার্ট, কোন কোন পার্ট আমি বলি। তারপর দেখো টাইটেল। তোমাদের অনেকের মনে কনফিউশন যে আচ্ছা গ্রাফ এন্ড চার্টে কি টাইটেল দিতে হয়? নো, গ্রাফ এন্ড চার্টে কোনো টাইটেল প্রয়োজন নাই। তুমি এটা কমপ্লিটিং স্টোরিও লিখতেছো না, তুমি এটা প্যারাগ্রাফও লিখতেছো না, কম্পোজিশনও লিখতেছো না, গ্রাফ এন্ড চার্টের ক্ষেত্রে কোনো ধরনের টাইটেল নো নিড, কোনো প্রয়োজন নাই। তৃতীয়ত হলো শুড উই ড্র গ্রাফ, আমাদের কি গ্রাফ আঁকার প্রয়োজন আছে? যে গ্রাফটা তোমাকে এরকম করে সুন্দর করে আঁকায় দিয়ে দিছে এটা কি আর আঁকাইতে হবে কিনা, বা এরকম একটা পাই চার্ট দিয়ে দিছে তোমাকে এটা আঁকাইতে হবে কিনা, এরকম অনেকেই জিজ্ঞেস করো। এই পাই চার্ট বা এরকম ডায়াগ্রাম বা বার গ্রাফ এগুলো আঁকানোর কোনো প্রয়োজন নাই, এগুলা খাতায় তোমার তোলার প্রয়োজন নাই, তোমাকে আঁকায় দিয়ে দিছে, পরীক্ষার হলে তোমাকে দিয়ে দিছে। এখন তোমাকে বলা হয়েছে যে তুমি এটা বর্ণনা করো, ডেসক্রাইব দিস ইন ইউর ওন ওয়ে, বা তোমার নিজের মতো করে সেটাকে বর্ণনা করতে বলা হয়েছে, আর কিছু না। ওকে, তারপরে দেখো আমাদের শুড উই ড্র গ্রাফ, এটা আমরা জেনে গেলাম যে আমার এখানে আঁকানোর প্রয়োজন নাই। আচ্ছা, তারপরে আমরা একটু খেয়াল করি যে গ্রাফ এন্ড চার্টের টেকনিকটা কি হবে। আমরা তো দেখলাম যে 3টা পার্ট হবে গ্রাফ এন্ড চার্টের, আমার পার্ট হবে 3টা। কয়টা হবে? গ্রাফ এন্ড চার্টের পার্ট হবে 3টা। 3টা প্যারায় আমি এটা শেষ করব। একটা হলো ইন্ট্রোডাক্টরি পার্ট বা ইন্ট্রোডাকশন, সূচনা। এটা কিন্তু লেখার দরকার নাই, এটা জাস্ট আমি এখানে মেনশন করে দিছি। একটা হলো ইন্ট্রোডাক্টরি পার্ট বা ইন্ট্রোডাকশন, সূচনা। দ্বিতীয়ত হলো আমার বডি পার্ট বা মূল বক্তব্য, মানে মূল যে অংশটা। এখন এখানে কিন্তু তোমাকে উল্লেখ করা থাকে, তোমাকে লিখতে হবে 150 ওয়ার্ডস এর মধ্যে, 150 ওয়ার্ডস, এটা কিন্তু ওয়ার্ড লিমিট। এই ওয়ার্ড লিমিটটা আমাদের খেয়াল রাখতে হবে। তার মানে খুব বেশি পরিমাণে লেখা বা এটার প্রয়োজনও নাই, এটা নিষ্প্রয়োজন। তোমাকে উল্লেখ করে দেয়া আছে যে 150 ওয়ার্ডস এর মধ্যে, তার মানে এটা বেশি বাড়িয়ে লেখা বা বাড়িয়ে বলার কোনো প্রয়োজন নাই। তুমি কি করবা, আমার যে ইন্ট্রোডাকশন বা ইন্ট্রোডাক্টরি পার্টে তুমি শুরু করবা কি কি দিয়ে, যেমন দ্য গ্রাফ ইলাস্ট্রেটস দ্য ফ্রম দ্য ইয়ার। দেখো এই যে দ্য গ্রাফ ইলাস্ট্রেটস, এইটা তুমি দিয়ে ওই যে টপিকটা আছে যেটা তোমাকে বলতে বলা হয়েছে, যেমন দ্য গ্রাফ ইলাস্ট্রেটস দ্য লিটারেসি রেট অফ বাংলাদেশ, যে এটা দেখাচ্ছে যে বাংলাদেশের সাক্ষরতার হার ফ্রম দ্য ইয়ার 2010 to 2030, মানে দেখাচ্ছে 2020 বা 2010 থেকে 2030 সাল পর্যন্ত। এটা দিয়ে আমি প্রথম সেন্টেন্স বা ইন্ট্রোডাক্টরি সেন্টেন্সটা আমি লিখতে পারি, সূচনা বক্তব্যটা আমি এইভাবে দিতে পারি। দ্বিতীয়ত দেখো দ্য গ্রাফ রিভিলস ইনফরমেশন অ্যাবাউট দ্য ড্যাশ ফ্রম দ্য ইয়ার। রিভিলস ইনফরমেশন, তুমি একটু ডিফারেন্ট ওয়েতে এটাও দিতে পারো যে রিভিলস ইনফরমেশন, এইটা ইনফরমেশন রিভিল করতেছে অ্যাবাউট দা, যে বিষয়টা এখানে আছে ফ্রম দ্য ইয়ার, এত সাল থেকে এত সাল পর্যন্ত। তারপর দেখো দ্য গ্রাফ প্রোভাইডস দ্য ইনফরমেশন, প্রোভাইডস
নলেজ বা প্রোভাইডস দ্য ডেসক্রিপশন, এটা আমরা দিতে পারি যে এই গ্রাফটা প্রোভাইড করতেছে এরকম। দ্য গ্রাফস ডিলস উইথ দ্য, আমি ইন্ট্রোডাক্টরি সেন্টেন্স হিসেবে দিতে পারি এই গ্রাফটা ডিল করতেছে বা ডিলস উইথ দ্য ড্যাশ এত সাল থেকে এত সাল পর্যন্ত। দ্য গ্রাফ শোজ দ্য, মানে এটা দেখাচ্ছে, ইলাস্ট্রেটস, রিভিলস, প্রোভাইডস, ডিলস উইথ, শোজ, এগুলা সবগুলো আমি আমার গ্রাফের শুরুতে দিতে পারি। এখন এই ক্ষেত্রে আমার যদি ইয়ারের কথা উল্লেখ থাকে তাহলে তো এটা সরাসরি আমরা দিব ফ্রম দ্য ইয়ার, এত সাল থেকে এত সাল পর্যন্ত। যদি আমার সাল উল্লেখ করা না থাকে, সাল যদি উল্লেখ করা না থাকলে আমরা দিব দ্য গ্রাফ ইলাস্ট্রেটস, রিভিলস, প্রোভাইডস, ডিলস, শোজ দ্য লিটারেসি রেট, অথবা মোবাইল ইউজার্স, দ্য নাম্বার অফ মোবাইল ইউজার্স অফ বাংলাদেশ, দ্য নাম্বার অফ কি বলা যেতে পারে যে দ্য ভ্যারাইটি অফ প্রফেশন চুজিং, এই যে বিষয়টা যেটা নিয়ে আমাকে গ্রাফ এন্ড চার্ট লিখতে বলা হবে সেই বিষয়টা উল্লেখ করে আমি ইন্ট্রোডাকশন বা সূচনা পার্টটা দিয়ে দিব। এটা হলো আমার প্রথম কাজ, ইন্ট্রোডাক্টরি পার্ট। তারপরে দেখো, এখন আমাদের মূল পার্ট, বডি পার্ট বা মূল অংশে, বডি পার্টে আমি কি লিখব? আমাদের যে মূল বডি বা মূল যে আমার আলোচনার অংশ, সেই বডি পার্টে আমি কি লিখব? অ্যাকর্ডিং টু দ্য স্ট্যাটিস্টিক্স অফ দ্য গ্রাফ শোস, ইলাস্ট্রেটস, ইন্ডিকেটস দ্যাট দ্য রেজাল্ট অফ ড্যাশ ইজ ডিফারেন্ট। তার মানে কি, তোমাকে মূলত বা আমার কাছে যে জিনিসটা জানতে চাইছে, এটা জানতে চাইছে আপস এন্ড ডাউনস, উঠানামা, গ্রাফ এন্ড চার্ট বা বার ডায়াগ্রামের উঠানামাটা আমার কাছে মূলত জানতে চাইছে। অ্যাকর্ডিং টু দ্য স্ট্যাটিস্টিক্স, এটার তথ্য অনুযায়ী দ্য গ্রাফ শোস অথবা ইলাস্ট্রেটস, ইন্ডিকেটস দ্যাট, এটা দেখাচ্ছে বা ইন্ডিকেট করতেছে যে দ্য রেজাল্ট অফ লিটারেসি রেট অফ বাংলাদেশ ইজ ডিফারেন্ট, মানে এটা একটু ভিন্নতা আছে, উঠানামা আছে। তারপর দেখো, ফ্রম দ্য গ্রাফ উই ক্যান সি দ্যাট দ্য হাইয়েস্ট রেট ইজ, আমি এটা মানে জাস্ট একটা ফ্রেম সাজাইছি, কঙ্কাল বোঝো না, ধরো তুমি একটা এরকম একটা কঙ্কাল বানাইছো, কঙ্কাল বানায়া মানে এটা কিরকম হবে, এরকম এরকম এরকম, ধরো এরকম, এটা হলো অনেকটা কঙ্কালের মতো, বুঝতে পারছো? যে আমি কঙ্কালটা সাজাইছি, এটাকে আমি তখন সুন্দর করে সাজায়া সুন্দর করে লিখবো, এটা কাইন্ড অফ কঙ্কালের মতো। তুমি লিখতেছো যে এখানে দেখো শূন্যস্থান আছে, যে এখানে যে সংখ্যা, পরিমাণ বা শতকরা দেয়া থাকবে সেটা আমি উল্লেখ করব, আর সালটা এত সালে আমার এত পার্সেন্ট ছিল এটা উল্লেখ করব। অন দ্য আদার হ্যান্ড, হাইয়েস্ট আর লোয়েস্টটা আমি এই যে অন দ্য আদার হ্যান্ড, দেখো ফ্রম দ্য গ্রাফ, তারপরে আমি লিখতেছি অন দ্য আদার হ্যান্ড, অপর দিকে বা অন্য দিকে, এই যে কানেক্টর গুলো আমরা ইউজ করে এই লেখাটাকে সুন্দর করতে পারি। দেয়ার ইজ আ নোটিসেবল অর রিমার্কেবল ডিফারেন্স বিটুইন দ্য হাইয়েস্ট রেট এন্ড দ্য লোয়েস্ট রেট, এটার যে সর্বোচ্চ এবং সর্বনিম্ন যে রেটটা আছে এটার মধ্যে একটা রিমার্কেবল বা তাৎপর্যপূর্ণ বা খুবই সিগনিফিকেন্ট একটা কি আছে, পার্থক্য আছে। দ্য ডিফারেন্স ইজ, সর্বোচ্চ সংখ্যাটা আমি উল্লেখ করব, দ্য ডিফারেন্স ইজ, পার্থক্যটা হলো এটা, সর্বোচ্চ সংখ্যা থেকে সর্বনিম্ন সংখ্যাটা বাদ দিয়ে জাস্ট বিটুইন দ্য হাইয়েস্ট এন্ড দ্য লোয়েস্ট রেট, এটা উল্লেখ করে আমি আমার বডি পার্টের এই অংশটাকে আমি সাজাবো। তারপরে দেখো, ডেসক্রাইব দ্য প্যাটার্নস অফ অর ট্রেন্ডস ইন মোর ডিটেইল, ডেসক্রাইব দ্য প্যাটার্নস অর ট্রেন্ডস ইন মোর ডিটেলস, যে এটার প্যাটার্ন এবং ট্রেন্ডটা আরো বিস্তারিত ভাবে উল্লেখ করার জন্য আমি কি লিখতে পারি? উই হ্যাভ সিন দ্যাট, আমরা এটা দেখতে পেয়েছি যে বিষয়টা এখানে যে বিষয়টা থাকবে সেই বিষয়টা আমি উল্লেখ করব, ড্যাশ হ্যাভ, হ্যাজ হ্যাড ইনক্রিজড আপস এন্ড ডাউনস ইন দ্য টাইম বিং, সময়ের সাথে সাথে এটা উঠানামা করছে। যদি আমি দেখি উপরে উঠতেছে তাহলে আমি দেব ইনক্রিজড, আমি যদি দেখি কমতেছে তাহলে আমি দেব ডিক্রিজ, যদি আমি দেখি ফ্ল্যাকচুয়েটিং বা উঠানামা করতেছে, ফ্ল্যাকচুয়েট মানে হলো উঠানামা করা, আমি যখন দেখতেছি যে এটা ফ্ল্যাকচুয়েটিং, ফ্ল্যাকচুয়েট মানে উঠানামা করা, যখন আমি দেখতেছি ফ্ল্যাকচুয়েটিং তখন আমি বলবো আপস এন্ড ডাউনস ইন দ্য টাইম বিং, ইন এত সালে এটার পার্সেন্টেজ ছিল এত পার্সেন্ট, বা এটা বেড়ে এত পার্সেন্ট হয়েছে অথবা কমে এত পার্সেন্ট হয়েছে, ইনক্রিজ, রাইজেস অথবা ডিক্রিজেস টু, আমরা এটা দিতে পারি যে এটা বেড়ে এত হয়েছে বা কমে এত পরিমাণ হয়েছে। বাট দ্য নেক্সট ইয়ার দ্য পার্সেন্টেজ অফ, কিন্তু পরবর্তী সালে যদি বাড়ে তাহলে ইনক্রিজ দিব, যদি কমে তাহলে ডিক্রিজ দেব। তো এরকম ভাবে রাইজেস অথবা ডিক্রিজেস ফ্রম এত সাল, ইন দ্য ইয়ার অফ, যে সাল উল্লেখ করা থাকবে, ওয়াজ রেকর্ডেড দ্যাট ওয়াজ হাইয়েস্ট পার্সেন্টেজ অফ গ্রাফ, তার মানে সর্বোচ্চ যে অংশটা বা সর্বোচ্চ পার্সেন্টেজ সেটা আমি এখানে উল্লেখ করব, ইন দ্য ইয়ার অফ ড্যাশ, ড্যাশ ওয়াজ রেকর্ডেড
that was highest percentage of the graph. গ্রাফের highest percentage ছিল এত সালে। আচ্ছা, হাবিব ইসলাম বলছে অনামিকা অনু একটা পার্ট লিখবা না, 3টা পার্ট করে লিখবা। 3টা পার্ট করে লিখলে যেটা হয় যে 3টা পার্ট করে লিখলে সবচাইতে ভালো। 3টা পার্ট করে লিখলে সেটা সবচাইতে ভালো। এক প্যারায় লিখবা না, 3টা পার্ট করে 3টা প্যারা করে লিখবা। 3টা পার্ট করে 3টা প্যারা করে লিখবা। ওকে, ওকে। তারপর আমরা দেখলাম যে আমাদের বডি পার্টটা কিরকম হইতে পারে। দেন আমি পরের অংশে চলে যাই, গ্রাফ এন্ড চার্ট কনক্লুশন। এখন আমি এটার উপসংহারটা কিভাবে লিখব। ফাইনালি আমি লিখতেছি ফাইনালি অ্যানালাইজিং দ্য সার্ভে, অবশেষে বা ফাইনালি চূড়ান্ত ভাবে এটা অ্যানালাইজ করে ইট ক্যান বি সেইড দ্যাট, এটা বলা যেতে পারে যে দ্য ডে ইজ নট ফার অ্যাওয়ে, এই দিনটা আসলে খুব বেশি দূরে নয়, when every person will show positivity, negativity or objection in this regard, প্রত্যেক মানুষ এই ব্যাপারে পজিটিভিটি মানে তার পজিটিভ মনোভাব অথবা নেগেটিভিটি অথবা অবজেকশন ইন দিস রিগার্ড, এই ব্যাপারে তাদের অবজেকশনটা শো করবে, এটা খুব বেশি দূরে নয়। এই টাইপের কথা দিয়ে আমরা শেষ করতে পারি। তারপর আমি তোমাদেরকে একটু দেখাই, গ্রাফ এন্ড চার্টে আমাদের কিছু অ্যাডভার্ব আমরা ইউজ করতে পারি। যেরকম তোমরা এখানে একটু খেয়াল করো যে আমি বলতেছি অ্যাপ্রক্সিমেটলি মানে হলো অলমোস্ট, প্রায়, অলমোস্ট, বাট নট কমপ্লিটলি, এক্সাক্ট, রাফলি। তার মানে অলমোস্ট এটা অর্থ দেয় হলো এটা প্রায়, অ্যাপ্রক্সিমেটলি মানে হলো প্রায়, বা মানে এটা কমপ্লিটলি এক্সাক্ট না, মানে এক্সাক্ট পরিপূর্ণভাবে এক্সাক্ট না, এটা রাফলি একটা হিসাব। তারপর আমি যদি বলি ড্রামাটিক্যালি মানে বাই আ কুইক অ্যান্ড লার্জ অ্যামাউন্ট, মানে নাটকীয় ভাবে, বাই আ কুইক অ্যান্ড লার্জ অ্যামাউন্ট, ড্রামাটিক্যালি। আমি যদি বলি ইরেটিক্যালি মানে হলো ইন আ ওয়ে দ্যাট ইজ আনইভেন অর ইরেগুলার, মানে যেটা অসম এবং অনিয়মিত, যে ব্যাপারটা সেটাকে আমি বলছি ইরেটিক্যালি। তারপর গ্র্যাজুয়ালি, ধারাবাহিকভাবে, ধাপে ধাপে। আমরা গ্র্যাজুয়ালি বলে না যে গ্র্যাজুয়াল একটা প্রক্রিয়া, মানে ধারাবাহিক একটা প্রক্রিয়া, আমরা এই ধরনের অ্যাডভার্ব ব্যবহার করতে পারি। বাই স্লো ডিগ্রিস মানে কি ধাপে ধাপে, অল্প অল্প করে, ধাপে ধাপে, স্লো ডিগ্রিস। তারপরে আমি বলতেছি যে মার্কলি মানে কি উল্লেখযোগ্য হারে, উল্লেখযোগ্যজনক ভাবে। যেমন নোটিশেবলি বা সিগনিফিকেন্টলি, তাৎপর্যপূর্ণ ভাবে। এই যে আমি অ্যাডভার্ব গুলো আমি ব্যবহার করতেছি, এগুলা কিন্তু আমার লেখাটাকে আর একটু বেশি সুন্দর করবে, আর একটু বেশি অলংকৃত করবে। তারপর আমরা দেখি সিগনিফিকেন্টলি, তাৎপর্যপূর্ণ ভাবে। সিগনিফিকেন্টলি মানে কি তাৎপর্যপূর্ণ ভাবে, ইন আ ওয়ে দ্যাট ইজ ওর্দি অফ অ্যাটেনশন অথবা ইম্পর্টেন্টলি। আমরা যখন বলি যে না এটা খুবই গুরুত্বপূর্ণ, খুবই ইম্পর্টেন্ট, তখন আমরা বলি যে সিগনিফিকেন্টলি অথবা ইম্পর্টেন্টলি, অথবা বলি যে ইন আ ওয়ে দ্যাট ইজ ওর্দি অফ অ্যাটেনশন, এটা মনোযোগের জন্য যথেষ্ট গুরুত্বপূর্ণ, এটাকে আমরা সিগনিফিকেন্টলি বলতে। স্লাইটলি মানে অল্প করে, জাস্ট মিনিমাল একটা অ্যামাউন্টে, তার মানে কি টু আ স্মল ডিগ্রি। স্লাইটলি আমি যখন বলতেছি তখন এটা মিন করতেছি টু আ স্মল ডিগ্রি। আমি যখন বলতেছি স্লোলি, ধীরে ধীরে বা ধাপে ধাপে, তখন বলতেছি অ্যাট আ স্লো স্পিড নট কুইকলি, মানে কি এটা খুব বেশি দ্রুত না, ধাপে ধাপে স্লোলি হচ্ছে। তারপর আমরা দেখি স্টেডিলি মানে কি ক্রমাগত, কন্টিনিউয়াসলি, ইন আ রেগুলার অর ইভেন ওয়ে, এটা নিয়মিত অথবা অনিয়মিত ভাবে, এটা স্টেডিলি, আস্তে আস্তে। আমরা পড়ছি স্লো অ্যান্ড স্টেডি। আচ্ছা আমাকে বলো তো যে ছোট্ট করে একটা জিনিস তোমাদের কাছে জেনে ফেলি, স্লো অ্যান্ড স্টেডি, তোমাদেরকে এগুলো পড়াবো কিন্তু আরেকটু পরে। স্লো অ্যান্ড স্টেডি, উইন অর wins the race। আমাকে বলো স্লো এন্ড স্টেডি উইন অর উইন্স দ্য রেস। আমাকে জাস্ট একটু তোমার একটু কমেন্টে জানাও, স্লো এন্ড স্টেডি উইন অর উইন্স দ্য রেস। কমেন্টে জানাও, দেখি কি অবস্থা তোমাদের কমেন্টের।
Slow and steady win or wins the race? কমেন্টে জানাও যে স্লো অ্যান্ড স্টেডি উইন অর উইন্স দ্য রেস। কমেন্ট করে একটু বইলো দেখি কমেন্ট। উইন্স দ্য রেস, স্লো অ্যান্ড স্টেডি উইন্স দ্য রেস। লুকমান আহমেদ, আচ্ছা লুকমান আহমেদ বলছে উইন্স দ্য রেস, আরো কেউ কেউ কমেন্টে বলছে উইন্স দ্য রেস। এখন দেখো এটা কেন উইন্স দ্য রেস। স্লো অ্যান্ড স্টেডি দুইটা জিনিস যখন এন্ড দিয়ে যুক্ত দুইটা সাবজেক্ট, 1 এবং 2 সাবজেক্ট এখানে দুইটা আছে, স্লো এবং স্টেডি আছে। তোমরা গল্পটা শুনে থাকবা যে টর্টয়েস এবং হেয়ারের যে গল্পটা, সেই গল্পে কিন্তু টর্টয়েস কি ছিল, সে স্লো ছিল এবং কি স্টেডি ছিল, মানে সে আস্তে আস্তে গেছে কিন্তু সে ধারাবাহিকভাবে ক্রমাগত ভাবে গেছে, মানে কখনো কোথাও থামে নাই। তো দুইটা সাবজেক্ট এন দ্বারা যুক্ত দুইটা সাবজেক্ট যখন একই ব্যক্তি বা বস্তু একই কোনো ধারণা প্রকাশ করবে, একই ধারণা বা একই অর্থ প্রকাশ করবে, একই ধারণা অথবা একই অর্থ যখন প্রকাশ করবে, তখন কিন্তু আমার সেই সাবজেক্টটাকে সিঙ্গুলার হিসেবে কাউন্ট করতে হবে। সেই সাবজেক্টটাকে কি করতে হবে, সিঙ্গুলার হিসেবে কাউন্ট করতে হবে। যার কারণে আমার আনসার হবে স্লো অ্যান্ড স্টেডি উইন্স দ্য রেস। স্লো অ্যান্ড স্টেডি কি উইন্স দ্য রেস, উইন্স দ্য রেস, তার মানে আনসার হবে উইন্স দ্য রেস। ওকে, আমরা এটা অন্য আলোচনায় চলে আসছিলাম। তার মানে দেখো স্টেডিলি মানে হলো ইন আ রেগুলার অর ইভেন ওয়ে। ওকে, দেখো এখানে দেখো আমার এখানে একটা ডেমো দেয়া আছে সুন্দর করে। আমি বলতেছি that the graph chart shows the choice of profession by educated people in our country. এটা দেখাচ্ছে যে আমাদের দেশে যে শিক্ষিত লোকেরা আছে তারা কিভাবে তাদের প্রফেশনটাকে চুজ করেন। যেমন আমি দেখতেছি 10% লোক ফার্মিং করতেছে, 20% লোক বিজনেস করতেছে, গভর্নমেন্ট জব করতেছে বা চাইতেছে 60% মানুষ। তারপর আমি দেখছি রিসার্চ ওয়ার্ক বা গবেষণামূলক কাজ করতেছে 10% মানুষ, 40% মানুষ আমি দেখতেছি ব্যাংকিং করতেছে এবং 30% মানুষ করতেছে হলো টিচিং বা শিক্ষকতাকে তাদের পেশা হিসেবে বেছে নিচ্ছে। তো এই যে গ্রাফটা, এটা কি দেখাচ্ছে, চয়েস অফ প্রফেশন বাই এডুকেটেড পিপুল ইন আওয়ার কান্ট্রি, যে শিক্ষিত মানুষদের তাদের চয়েস অফ প্রফেশন মানে পেশাগত জীবনে তাদের পেশাটাকে কিভাবে সিলেক্ট করতেছে সেটা আমার কাছে জানতে চাইছে। ওকে, এখন এই গ্রাফটাকে আমার বর্ণনা করতে বলা হয়েছে। দেখো আমি জাস্ট এখানে একটা ডেমো শো করতেছি, তোমরা জাস্ট একটু ধারণা নেওয়ার চেষ্টা করো যে এখানে আমার গ্রাফ এন্ড চার্টে কি দেয়া আছে, আমি আর কি বর্ণনা করতেছি একটু এখানে খেয়াল করো। আমি বলতেছি দ্য গ্রাফ শোজ দ্য চয়েস অফ প্রফেশন বাই ডিফারেন্ট এডুকেটেড পিপল ইন আওয়ার কান্ট্রি। প্রথমে ইন্ট্রোডাকশন আমি দিলাম, দ্য গ্রাফ শোজ দ্য চয়েস অফ প্রফেশন বাই ডিফারেন্ট এডুকেটেড পিপল ইন আওয়ার কান্ট্রি। এটাকে আমি লিখতে পারি দ্য গ্রাফ ইন্ডিকেটস দ্য চয়েস বা দ্য গ্রাফ refers the choice of profession by different educated people in our country। তার মানে কি আমার অনেকগুলো সেন্টেন্স আমি এখানে লিখতে পারি, আমার কাছে যেটা মনে হবে এক্সেপশনাল ব্যতিক্রম সেই সেন্টেন্সটা আমি নিজের মতো করে এখানে লিখব। তারপরে আমি হেডলাইন বা ইন্ট্রোডাক্টরি লাইনটা আমার এক লাইনের মধ্যে কমপ্লিট করতে হবে। এক লাইনে আমাকে বুঝাই দিতে হবে যে আমাকে আসলে কি লিখতে বলা হয়েছে বা এটা কি চাইছে বা আসলে কি জানতে পারলাম আমি। তারপর আমি দেখি অ্যাকর্ডিং টু দ্য স্ট্যাটিস্টিক্স, পরিসংখ্যান অনুযায়ী statistics of the graph shows, illustrates, indicates that the result of choice of profession by different educated people in our country is different. আমরা shows দিতে পারি, আমরা illustrates দিতে পারি, আমরা indicates দিতে পারি। তার মানে আমার হাতে অপশন আছে, এটা দেখাচ্ছে বা এটা illustrate করতেছে অথবা indicate করতেছে যে the result of the choice of profession, যে মানুষের পেশা নির্বাচনের যে রেজাল্ট by different educated people in our country is different. বিভিন্ন ধরনের বিভিন্ন পেশার বা বিভিন্ন শ্রেণীর মানুষের যে চয়েস সিলেক্ট করা বা প্রফেশন সিলেক্ট করা, এটা আমাদের দেশে ভিন্ন রকম। ফ্রম দ্য গ্রাফ, এই গ্রাফ থেকে উই ক্যান সি দ্যাট, আমরা এটা দেখতে পাই যে দ্য হাইয়েস্ট রেট ইজ গভর্নমেন্ট জব। আমরা দেখলাম যে এখানে হাইয়েস্ট রেট কোনটা, হাইয়েস্ট রেট হচ্ছে এই দেখো 60%, এটার কথা এখানে উল্লেখ করছে, হাইয়েস্ট রেট ইজ 60%, এটা হলো গভর্নমেন্ট জবের। তো এটাই আমি এখানে উল্লেখ করলাম। ফ্রম দ্য গ্রাফ উই ক্যান সি দ্যাট দ্য হাইয়েস্ট রেট ইজ গভর্নমেন্ট জব, সবচেয়ে বেশি রেট হচ্ছে গভর্নমেন্ট জবে। অন দ্য আদার হ্যান্ড, অপর দিকে দ্য লোয়েস্ট রেট ইজ ফার্মিং এন্ড রিসার্চ ওয়ার্ক। আমি দেখে ফেলছি কিন্তু যে লোয়েস্ট রেটটা হচ্ছে ফার্মিং এ এবং রিসার্চ ওয়ার্কে মাত্র 10% করে। ওকে, দ্য গ্রাফ শোজ দ্যাট ফার্মিং ইজ চুজেন
অ্যাজ আ প্রফেশন বাই 10% এডুকেটেড পিপল। মাত্র 10%, মানে এই যে নাম্বারটা, পার্সেন্টেজটা, এটা কিন্তু আমাকে উল্লেখ করতে হবে, এটা কিন্তু ইম্পর্টেন্ট, মেনশন করতে হবে। আমি যখন বডি পার্টটা বর্ণনা করব তখন কিন্তু আমাকে এটা উল্লেখ করতে হবে। তারপরে দেখো, there is a noticeable difference between government job and farming and research work। যে খুবই মানে সিগনিফিক্যান্ট ডিফারেন্স বা পার্থক্য আছে বিটুইন গভর্নমেন্ট জব, সরকারি চাকরি, এবং ফার্মিং এবং রিসার্চ ওয়ার্কের মধ্যে কিন্তু একটা ব্যাপক পার্থক্য আমরা দেখতে পাই। দ্য ডিফারেন্স ইজ 50% বিটুইন দ্য হাইয়েস্ট এন্ড দ্য লোয়েস্ট রেট। এই যে কত পার্সেন্ট ডিফারেন্স, এটা আমি উল্লেখ করলাম যে হাইয়েস্ট এবং লোয়েস্ট রেটের মধ্যে আমার 50% ডিফারেন্স, মানে 50% কিন্তু আপ ডাউন বা ফ্ল্যাকচুয়েটিং পার্থক্য এখানে আছে। উই হ্যাভ সিন দ্যাট, আমরা এটা দেখেছি যে ব্যাংকিং প্রফেশন হোল্ডস দ্য সেকেন্ড পজিশন এট 40%। এই যে পার্সেন্টেজ গুলা, এটা কিন্তু আমার মোস্ট ইম্পর্টেন্ট, এগুলো উল্লেখ করতে হবে। মানে ব্যাংকিং প্রফেশনটা মানে হোল্ড করে আছে, এটা ধারণ করে আছে সেকেন্ড পজিশন এট 40%, মানে 40%-এর একটা অবস্থানে এটা অবস্থান করছে। দেন কামস দ্য টিচিং প্রফেশন, এরপরে আসতেছে শিক্ষকতা পেশা, হুইচ ইজ চুজেন বাই 30% এডুকেটেড পিপল। তার মানে কি, এই যে তোমাদেরকে পড়াচ্ছি বা বকবক করতেছি, এইটা আমার 30% লোকের পছন্দ। তো দেখো, এই যে পড়ানোর যে কাজটা বা টিচিং এর যে কাজটা, এটা কিন্তু খুবই ইন্টারেস্টিং একটা কাজ। ধরো তোমরা যাদের ক্লাস করো, ধরো তোমাদের রিজভি ভাই, অন্তর ভাই, মাইনুল ভাই, সাদি ভাই, তোমাদের রাহাত ভাই, জাদিদ ভাই, তুরাত ভাই, বা আমি বাদে সবাই কিন্তু প্রফেশনালি একজন ডাক্তার, এমবিবিএস ডাক্তার, ঢাকা মেডিকেল কলেজ থেকে সবাই পাশ করছেন, এবং অনেকেই মানে ম্যাক্সিমাম অফ দ্যাম হ্যাভ কমপ্লিটেড দেয়ার ইন্টার্নশিপ। এবং শুভ ভাই ইন্টারেস্টিং হলো, তিনি জাস্ট হি ইজ ডুইং হিজ এফসিপিএস, মানে তিনি ট্রেইনি বলা যেতে পারে। তার মানে কি, এফসিপিএস পাশ করে একজন ডাক্তার তোমাদেরকে পড়াচ্ছেন। এটা আসলে মানে খুব একটা কি বলা যেতে পারে যে এটা প্যাশন না থাকলে, প্যাশনেট না থাকলে, পড়ানোর প্রতি তীব্র আকাঙ্ক্ষা বা আগ্রহী না থাকলে এই কাজটা কিন্তু কোনোভাবেই সম্ভব না। তোমরা যা কিছুই মনে করো না কেন, এই কাজটা যারা নিরলসভাবে করে যাচ্ছেন তাদেরকে তোমরা একটু দোয়ায় রাখবা, এবং মানে এটা কিভাবে বলা যেতে পারে যে জাস্ট তোমরা মানুষগুলোর জন্য দোয়া করবা। আমি তো দেখি যে ব্যক্তি জীবনে সবার কত ব্যস্ততা, প্রফেশনাল জীবনে কত ব্যস্ত, এরপরেও পুরোটা সময় জুড়ে তোমাদেরকে নিয়ে চিন্তা ভাবনা পরিকল্পনা। তো এটা যেন, এটার মর্যাদা তোমাদেরকে রাখতে হবে পড়াশোনা করে। সেটার মূল্যায়ন রেজাল্টের সময় যখন আমরা দেখি যে হাজারো শিক্ষার্থী সাদা অ্যাপ্রন পরে, স্টেথোস্কোপ পরে, মানে ভবিষ্যৎ ডাক্তার হতে যাচ্ছে, সেটা দেখলে আমাদের বেশ ভালো লাগে, অন্যরকম একটা ভালো লাগা কাজ করে। তারপর দেখি, দেন কামস দ্য টিচিং প্রফেশন, এরপর টিচিং প্রফেশন 30%, দেন কামস দ্য বিজনেস প্রফেশন, ইট ইজ চুজেন বাই 20% এডুকেটেড পিপল। এরপরে আসতেছে আমার বিজনেস প্রফেশন বা ব্যবসায়ী যে উদ্যোগটা, সেটা আমাদের 20% মানুষ বা শিক্ষিত মানুষ সেটা চুজ করে থাকে। তারপরে আমরা পরের অংশে চলে যাই, মোটামুটি আমরা বর্ণনায় যাচ্ছি। দ্য পার্সেন্টেজ অফ পিপল প্রেফারিং গভর্নমেন্ট জব ইজ সারপ্রাইজিং, মানে যারা সরকারি চাকরিকে প্রেফার করতেছেন এটার পার্সেন্টেজটা খুবই চমকপ্রদ। 60% অফ এডুকেটেড পিপল লাইক দ্য গভর্নমেন্ট জব, 60% শিক্ষিত মানুষ সরকারি চাকরি পছন্দ করেন। বাট ইট ইজ আ ম্যাটার অফ সোরো দ্যাট, এটা খুবই দুঃখজনক যে অনলি 10% অফ পিপল চুজ ফার্মিং অ্যান্ড রিসার্চ ওয়ার্ক অ্যাজ দেয়ার প্রফেশন। মানে এটা খুবই দুঃখজনক যে মাত্র 10%, এই যে আমি কিন্তু বর্ণনাগুলো দিয়ে দিচ্ছি, 10%, 60%, এই বর্ণনাগুলো কিন্তু আমার চলে আসতেছে। ফার্মিং এন্ড রিসার্চ ওয়ার্ক, তারা কৃষক বা কৃষিকাজ এবং রিসার্চ ওয়ার্ক বা গবেষণামূলক কাজকে মাত্র 10% লোক প্রায়োরিটি দেন অ্যাজ দেয়ার প্রফেশন। সো ফ্রম দ্য গ্রাফ, এই গ্রাফ থেকে ইট ইজ ক্লিয়ার দ্যাট, এটা পরিষ্কার যে মোস্ট অফ দ্য এডুকেটেড পিপল আর রানিং আফটার জবস, মানে বেশিরভাগ শিক্ষিত যারা আছে তারা চাকরির পেছনে না ছুটছে। স্পেশালি দ্য গভর্নমেন্ট জব ইনস্টিড অফ বিকামিং সেলফ এমপ্লয়েড, মানে কি সরকারি চাকরি ইনস্টিড অফ, পরিবর্তে বিকামিং সেলফ এমপ্লয়েড বাই ডুইং ফার্মিং, মানে বিকামিং সেলফ এমপ্লয়েড মানে আত্মনির্ভরশীল বা নিজে কিছু উদ্যোগ না নিয়ে তারা বাই ডুইং ফার্মিং, রিসার্চ, বিজনেস ইত্যাদি, রিসার্চ অর বিজনেস, মানে তারা সরকারি চাকরি খুঁজতেছে ইনস্টিড অফ ডুইং ফার্মিং, কৃষিকাজ বাদ দিয়ে অথবা বিজনেস বাদ দিয়ে অথবা রিসার্চ অর বাদ দিয়ে তারা সরকারি চাকরির পেছনে ছুটছে। এটা আমাদেরকে খেয়াল রাখতে। তারপরে দেখো আরেকটা গ্রাফ এন্ড চার্ট, এখানে সুন্দর করে এখানে বলা আছে
যে দিস গ্রাফ এন্ড চার্ট শোজ দ্য লিটারেসি রেট। তার মানে এটা কি উল্লেখ করতেছে, আমি লিখবে দ্য গ্রাফ এন্ড চার্ট শোজ দ্য লিটারেসি রেট, শোজ দ্য লিটারেসি রেট মানে সাক্ষরতার হার। সাক্ষরতার হারটা এখানে উল্লেখ করতেছে 38%, 56%, 47.9%, 43.1%, 56.8%। এই যে ইয়ার ওয়াইজ বা ইয়ারের ভেরিয়েশনে যেভাবে আমার সাল অনুযায়ী আমাদের কি করতেছে, যে এখানে গ্রাফ চার্ট গুলা দেখাচ্ছে সাক্ষরতার হার বা লিটারেসি রেট, সেটা ইন্ডিকেট করতেছে। তো আমি দেখতেছি দ্য গ্রাফ ডিলস উইথ দ্য লিটারেসি রেট অফ বাংলাদেশ ফ্রম 1995। এটা 1995 সাল থেকে আমাদের যে 1995 সাল থেকে 2010 সাল পর্যন্ত এই যে এটা লিটারেসি রেট বা সাক্ষরতার হারটা দেখাচ্ছে। অ্যাকর্ডিং টু দ্য স্ট্যাটিস্টিক্স, যে পরিসংখ্যান অনুযায়ী অফ দ্য গ্রাফ shows, illustrates, indicates, এই যে shows, illustrates, indicates that the result of the literacy rate of Bangladesh from 1995 to 2010 is different, মানে এটা একটু ভিন্ন। আমি সুন্দর করে এখানে গুছায় লিখে রাখছি যেন তোমরা এটা বুঝতে পারো। এটা পিডিএফটা তোমরা চাইতে পারো এবং এটা তোমরা একটু দেখেও নিতে পারো। তারপরে দেখো, from the graph we can see that, এই গ্রাফ থেকে আমরা দেখতে পাই the highest rate is 56.8% in 2010। তার মানে দেখা যাচ্ছে যে 56.8% এটা 2010 সালে। অন দ্য আদার হ্যান্ড, অপর দিকে দ্য লোয়েস্ট রেট ইজ 38.1% ইন 1995। 1995 সালে সবচেয়ে কম রেট এটা 38.1। There is a noticeable difference between literacy rate of 1995 and literacy rate of 2010। তার মানে 1995 এবং 2000 সালের যে লিটারেসি রেট, এটার মধ্যে একটা ব্যাপক পার্থক্য রয়েছে। The difference is 18.7% between the highest। এই ডিফারেন্সটা হচ্ছে 18.7% between the highest এবং lowest rate। মানে সর্বোচ্চ এবং সর্বনিম্ন যে রেট, এটার মধ্যে পার্থক্যটা হচ্ছে 18.7%। We have seen that, আমরা এটা দেখেছি যে in the year 1995, 1995 সালে only 38.1% of the people of Bangladesh were illiterate, literate। মানে কি 1995 সালে মাত্র 38.1% মানুষ শিক্ষিত ছিল। The rate took a good leap to 50%। মানে এই যে দেখো লাইনটা, the rate took a good leap, এটা সুন্দর একটা বৃদ্ধি নিল to 56%, মানে 56% in 2000 সালে এই সংখ্যাটা, এই পার্সেন্টেজটা বেড়ে 56% চলে গেল। In 2001 the literacy rate decreased to 47.9%। এই যে আবার 2001 এটা আবার কমে গেল 47.9%, মানে পার্সেন্টেজটা কমে গেছে। The trend of decrease continued for the next 2 years। এই যে ট্রেন্ড অফ ডিক্রিজ, এই যে ক্রম হ্রাস হওয়ার যে ধারাটা, এটা অব্যাহত থাকলো 2000 সাল পর্যন্ত। 2001 থেকে 2003 পর্যন্ত এটা কমতে থাকলো, 41% আসলো 2003 সালে। A dramatic increase in the literacy rate, এই যে দেখো একটা নাটকীয় বৃদ্ধি, a dramatic increase, এটা একটু বড় হাতের হবে এখানে। A dramatic increase in the literacy rate was noticed for the next 7 years। পরবর্তী 7 বছরের জন্য একটা নাটকীয় বৃদ্ধির ব্যাপার লক্ষ্য করা গেল। In 2010 it reached 56.8%, মানে 2010 সালে এটা বৃদ্ধি পায় হয়ে গেল 56.8%। So it can be said that, এটা বলা যেতে পারে যে within the period of 15 years, 15 বছরের মধ্যে there was a great achievement in the education sector। In that period of time the literacy rate increased from 38% to 56.8%। তার মানে এই যে 15 বছরে এটা একটা মানে নাটকীয় বৃদ্ধি পাইছে, 38% থেকে 56%-এ উন্নীত হয়েছে। তারপরে দেখো আমাদের পাই চার্টটা কি জিনিস, এটা নিয়ে আমরা একটু আলোচনা করি। এতক্ষণ আমরা যেটা আলোচনা করলাম সবগুলো আমরা গ্রাফ চার্ট দেখছি, এখন আমরা পাই চার্ট নিয়ে আলোচনা করি। ইমাজিন আ ডেলিশাস পিৎজা, ওয়াও, খুবই বলে লোভনীয়। তোমাদের রিজভি ভাই যদি এখানে থাকতো তাহলে এই পিৎজাটা মানে পারলে এখান থেকে নিয়ে সাবার করে ফেলতো, এটার সম্ভাবনা আছে। এ পাই চার্ট ইজ লাইক এ পিৎজা কাট ইনটু স্লাইস, মানে পাই চার্টটা মূলত একটা পিৎজাকে স্লাইস করে কাটার মতো করা। আমি এটা বারবার বলে ফেলছি অলরেডি যে আমরা যখন পিৎজা খাই তখন এরকম স্লাইস স্লাইস দেখতে পাই, এটাই। দ্য হোল পিৎজা রিপ্রেজেন্টস দ্য এন্টায়ার ডেটা সেট 100%। তার মানে পুরো যে পিৎজাটা আছে, এই যে পুরো যে পিৎজাটা আছে এটা 100% মিন করে, এটা 100% ডেটা উল্লেখ করে। ইচ স্লাইস অফ পিৎজা পার্সেন্টেজ
represents a category of data। তার মানে এই যে একটা স্লাইস, এখানে একটা স্লাইস দেখতেছো, এখানে যদি একটা স্লাইস দেখো তাহলে এই স্লাইসটা, প্রত্যেকটা স্লাইস কি একটা ইন্ডিভিজুয়াল ডেটা ক্যাটাগরি উল্লেখ করে। and the size of the slice shows how big that category is compared to the whole pizza। তো এই যে পিজার স্লাইসটা shows how big that category is, মানে এটা কতটুকু ক্যাটাগরি, মানে কতটুকু জায়গা নিয়ে আছে, এই স্লাইসটা আসলে ইন্ডিকেট করে কত পার্সেন্ট। what percentage of the data is makes up, the bigger the slice the larger the percentage। তার মানে এই স্লাইসটা যদি আমার এত বড় হয় তাহলে কিন্তু এই স্লাইসের পার্সেন্টেজটা বেশি হবে, আবার যদি এটা ছোট হয় তাহলে কিন্তু এই স্লাইসের পার্সেন্টেজটা কম হবে, আবার যদি এই সাইজের হয় তাহলে এইভাবে করে আমরা পার্সেন্টেজটা ইন্ডিকেট করি। তো এটাই মূলত আমাদের পাই চার্ট। পাই চার্ট থেকে ইদানিং কালে কিন্তু প্রচুর প্রশ্ন আসতেছে, পাই চার্ট থেকে কিন্তু প্রচুর প্রশ্ন আসতেছে এই বছরগুলোতে। দ্য পাই চার্ট সিম্বলাইজ ইলাস্ট্রেট ডিসপ্লেস, মানে যে টাইটেলটা আছে সেটা দিয়ে আমরা এটা উল্লেখ করব। বোঝা গেছে? দেখো এখানে আমরা একটা নমুনা দেখি। দ্য পাই চার্ট below shows the percentage of a family household income distributed into different categories। তো আমাদের যে ফ্যামিলি বা পারিবারিক যে উপার্জন সেটা বিভিন্ন পার্সেন্টেজে ভাগ হয়ে যাওয়া, এটাই আসলে এখানে উল্লেখ করছে। নাও অ্যানালাইজ দ্য চার্ট ফোকাসিং অন দ্য মেইন অ্যাসপেক্টস। অ্যানালাইজ দ্য চার্ট, এটা বর্ণনা করো বা ব্যাখ্যা করো, ফোকাসিং অন দ্য মেইন অ্যাসপেক্টস, এটার মূল যে অ্যাসপেক্টটা সেটা অনুযায়ী তুমি এটা ব্যাখ্যা করো, এটাই জানতে চাইছে। তারপর দেখো এখানে আমরা যখন লেখায় যাব তখন আমরা এভাবে উল্লেখ করব, দ্য পাই চার্ট সিম্বলাইজেস দ্য ডিস্ট্রিবিউশন অফ আ ফ্যামিলিজ হাউসহোল্ড ইনকাম ইনটু ভেরিয়াস ক্যাটাগরিজ। তো এইটা সিম্বলাইজ করতেছে বা এটা একটা নমুনা দেখাচ্ছে দ্য ডিস্ট্রিবিউশন অফ আ ফ্যামিলি হাউসহোল্ড ইনকাম, একটা পরিবারের উপার্জন সেটা কিভাবে বন্টন করা হয় ইনটু ভেরিয়াস ক্যাটাগরিজ, বিভিন্ন ক্যাটাগরিতে কিভাবে এটা বন্টন করা হয়। This pie chart shows several types of percentages। এই পাই চার্টটা দেখাচ্ছে বিভিন্ন ধরনের পার্সেন্টেজ, several types of percentages মানে কি বিভিন্ন ধরনের পার্সেন্টেজ দেখাচ্ছে। and it is separated into 7 portions। এটা ভাগ করা হচ্ছে 7টা ভাগে। ফুড, ক্লথস, এডুকেশন, এখানে খাদ্য আছে, বস্ত্র আছে, শিক্ষা আছে, পাওয়ার আছে, ট্রান্সপোর্ট আছে, and অন্যান্য। and savings are introduced through the pie chart, মানে আদার্স এন্ড সেভিংস মানে অন্যান্য এবং সঞ্চয়, এগুলাও এই পাই চার্টে উল্লেখ করা হয়েছে। উই ক্যান অবজার্ভ দ্যাট, আমরা এটা দেখতে পাচ্ছি যে দ্য ম্যাক্সিমাম পার্সেন্টেজ ইজ 25% ইন ফুড, তার মানে 25% আমার খরচ চলে যাচ্ছে খাবারে, while the lowest percentage is 5% in power। মানে কি ওই যে আমরা কারেন্ট বিল, ইলেকট্রিসিটি বিল এটা যখন দেই তখন সেক্ষেত্রে আমাদের সর্বনিম্ন 5% আমার এখানে ব্যয় হচ্ছে। It signifies that food has a significant impact on the family's household income distribution। এটা বোঝাচ্ছে যে খাবারের উপরে আসলে একটা মানে উল্লেখযোগ্য অংশটা আমার ব্যয় হয়ে যাচ্ছে, আমার দৈনন্দিন যে উপার্জন আছে সেখানে উল্লেখযোগ্য অংশটা খাবারের পেছনে ব্যয় হয়ে যাচ্ছে। Furthermore, এছাড়াও the pie chart displays additional data। এই পাই চার্টটা আরো অতিরিক্ত ডেটা উল্লেখ করতেছে, providing us with a comprehensive picture। মানে এটা আমাদেরকে প্রোভাইড করতেছে একটা ভিন্ন রকম একটা চিত্র। এডুকেশন র্যাঙ্কস সেকেন্ড টু ফুড। এডুকেশন র্যাঙ্কস সেকেন্ড টু ফুড মানে শিক্ষা এর পরেই স্থান করে নিয়েছে, হুইচ ইজ 20%। মানে দেখো এডুকেশন সেকেন্ড টু ফুড, খাবারের পরই আমার শিক্ষাটা জায়গা করে নিচ্ছে, এটা 22% এটা ব্যয় হচ্ছে। দিস মিনস ইট হ্যাজ দ্য সেকেন্ড মোস্ট প্রোফাউন্ড ইফেক্ট। তার মানে এটা বোঝাচ্ছে যে এটা দ্বিতীয় সর্বোচ্চ গুরুত্ব বহন করে ফ্যামিলি ইনকামটাকে খরচ করার ক্ষেত্রে। ফলোইং দ্যাট উই ক্যান অবজার্ভ দ্যাট ট্রান্সপোর্ট ইজ 12%। আমরা এটা দেখতে পাই যে আমাদের ট্রান্সপোর্ট খরচ হচ্ছে 12%। ফাইনালি ইন দ্য ফাইনাল ফেজ, চূড়ান্ত ভাবে আমরা ফাইনালি এটা দেখতে পাই, ফাইন্ড দ্যাট আদার্স ইজ 8%, অন্যান্য গুলা হলো 8%, অন্যান্য খরচের মধ্যে 8% আছে। এইভাবে করে আমরা কিন্তু এই বর্ণনাগুলা উল্লেখ করতে পারি। আফটার মেটিকুলাসলি passing through the chart, we get a clear idea about the distribution of the family's household income।
তার মানে আমরা এখানে গ্রাফ চার্ট, পাই চার্ট ইত্যাদি ইত্যাদি আমরা একটা ধারণা পাইলাম যে কিভাবে আমরা গ্রাফ এবং চার্ট যদি আসে আমাদের কিভাবে আনসার করতে হবে। তো আমরা একটু ডেমো দেখলাম। মূল যে পার্টটা তোমরা প্যারা যারা অনেকেই করতা যে মাত্র এক প্যারায় লিখে ফেলতে, এটা করা যাবে না। চেষ্টা করবা যে মিনিমাম 2টা প্যারায়, সেটা 2টা থেকে 3টা প্যারা। আমি তো বলেই দিলাম যে প্রথমে তোমার ইন্ট্রোডাক্টরি পার্ট থাকবে, তারপরে তোমার বডি পার্ট বা মূল বক্তব্য সারাংশ যেটা থাকবা সেটা লিখতে হবে, আর তৃতীয়ত আমাকে উল্লেখ করতে হবে আমার কনক্লুশন বা চূড়ান্ত ফাইনালি আমি এটাকে কিভাবে বর্ণনা করতে চাই সেটা উল্লেখ করে আমরা কি করব, সেটা উল্লেখ করে আমরা আমাদের গ্রাফ চার্ট বা ইন্টারপ্রিটিং গ্রাফ চার্টটা আমরা বর্ণনা করব। ওকে, আজকে আসলে গ্রামাটিক্যাল কোনো পড়া ছিল না, আমরা জাস্ট একটা গ্রাফ চার্টের উপর তোমাদের একটা ক্লাস নিয়ে দেখলাম যে এটা রেসপন্সটা কেমন আসে। তোমরা কে কে শেষ পর্যন্ত ছিলা। 3 প্যারা লিখবা, 3 প্যারা লিখবা, এটাই আসলে বলা। আর হলো যারা ক্লাস করলা তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আচ্ছা, সবকিছু ক্লিয়ার কিনা আমাকে একটু জাস্ট জানাও। সবকিছু এইচএসসি 26 কেউ কেউ ছিলা, ভেরি গুড, ভেরি গুড। তো ইন্টারপ্রিটিং গ্রাফ এবং চার্ট, থ্যাংক ইউ এভরিওয়ান যারা ক্লাসে ছিলা এতক্ষণ, তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। ক্লাসটা কেমন লাগলো এটা জানাইতে পারো, কমেন্টে একটু বলতে পারো। আমি একটু তোমাদের কমেন্টটা দেখি। আজকের লাইভটা এখানেই শেষ করবো ইনশাল্লাহ। তো যারা ক্লাস করছো কষ্ট করে অসংখ্য ধন্যবাদ, এবং তোমাদের ওয়ান শট ক্লাসগুলো আমরা কন্টিনিউয়াসলি নিতে থাকবো। তোমরা জাস্ট আমাদের সাথে যুক্ত থেকো। আর প্রি মেডিকেল ব্যাচে যারা আছো তারা এগিয়ে যাচ্ছ, এটা নিঃসন্দেহে বলা যেতে পারে। তোমরা ইংরেজি ক্লাসগুলো পাবে ইনশাল্লাহ, আরো গোছানো ক্লাস থাকবে। পরবর্তীতে গ্রামার আইটেমের উপর তোমাদের ক্লাস থাকবে। কোন টপিকের উপর ক্লাস চাও সেটাও জানাতে পারো, কোনো অসুবিধা নাই। আর সবার জন্য অনেক অনেক শুভকামনার দোয়া। আমরা যারা তোমাদের জন্য আসলে কিছুটা চেষ্টা করে যাচ্ছি, তারাও তোমাদের কাছ থেকে দোয়া চাই। অনেকটা ব্যর্থতা থাকে, অনেক সীমাবদ্ধতা থাকে, তারপর আমরা চেষ্টা করি, তোমরাও সেই চেষ্টাকে কাজে লাগাবে। সবাই ভালো থেকো, সুস্থ থাকো, নিরাপদে থাকো। সবার জন্য অনেক অনেক দোয়া, ভালোবাসা। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।